শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুস্বাগতম সবাইকে মাইক উইথ জয়ের দ্বিতীয় এপিসোডে। প্রথম এপিসোডে অনেকটা উৎসাহ নিয়েই শুরু করেছিলাম এবং তারপর এত ভালোবাসা, এত কমেন্ট তোমাদের সবার কাছ থেকে পেয়েছি যে আমার উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছে। এবার তো মনে হচ্ছে যে এবার পারতেই হবে। তাই সেই উৎসাহ নিয়েই আমাদের সেকেন্ড এপিসোডে আমাদের পা রাখা। এবং আমাদের এই দ্বিতীয় পর্বে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সে আমার খুব কাছের, এবং ইন্ট্রোতে যে বললাম কবিতার জন্যই সবকিছু, তাকে পাওয়াও কবিতার জন্যই। মৌনিতাদির ক্লাস থেকে, আমার গুরুমা মৌনিতাদি, সেই দিদির ক্লাস থেকেই পাওয়া দাদার সাথে, মানে দাদার সঙ্গ, এবং আমার খুব কাছের মানুষ অরিন্দম দা। সুস্বাগতম অরিন্দম দা তোমাকে এই এপিসোডে আসার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে। আর সমস্ত দর্শকদের আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। ঠিক আছে? একদমই। আর দাদা, তোমাকে যখন পেয়েছি, মানে যখনই তোমার সাথে দেখা হয় প্রচুর গল্প হয়, হ্যাঁ। কিন্তু সেটা শুধু আমি শুনি, আজ সবাইকে শোনাবো সেই গল্প। এই উদ্দেশ্য নিয়ে আজকে এই এপিসোড। এবং সেটা শুরু করার আগে তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো অবশ্যই, কারণ কবিতার ইন্ট্রোডাকশন ছিল। কবিতাটা শুনে তারপর গল্পে যাব। কবিতার কথা যখন বললে, আমি কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা কবিতাটা মনে হয় এখন খুব প্রাসঙ্গিক। একদম একদম। কেন কি দুর্গা পুজোর আবহ একদম। তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি একটা অংশ আমি শোনাচ্ছি। বেশ বেশ পুরোটা বেশ। অনেক বড়, হ্যাঁ হ্যাঁ। তো সেটাই যাচ্ছি না, তো একটু অংশ শোনাচ্ছি। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজা ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারী, বর পাবো নাকি? এই শেয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকে বলছি মাগো, কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা, বাজে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনে আমি, চাইবো না কো যা তা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর শিঙিটাকে দেমা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিরে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাছা, আর কি টাকা চাবা? ওই খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। বাহ, আমরা তো জানি কবি নজরুলকে, আমরা জানি দারুণ। বিদ্রোহী, আগুন একদম। সবসময় হ্যাঁ লেখনী হ্যাঁ থেকে আগুন ঝরছে। হ্যাঁ, একদমই। এত সুন্দর, মানে কি বলবো, এত হিউমারাস লেখাও যে উনি লিখেছেন, এটা তার প্রমাণ। একদমই তাই, এত সুন্দর আর খুবই প্রাসঙ্গিক একটা কবিতা তুমি একদম শোনালে। একদম। দারুণ লাগলো দাদা। এবার আমার মানে হঠাৎ করে এবার ইচ্ছে হচ্ছে তোমাকে একটা জিজ্ঞেস করতে, যে আমরা জানি যে তুমি সরকারি চাকুরি করো, এবং সেই কাজের প্রেশার এবং তার সাথে এই যে কবিতার প্রতি তোমার ভালো লাগা বা ভালোবাসা, এই দুটোকে ব্যালেন্স করো কি করে, মানে কিভাবে পুরো জিনিসটা আসলে সামলাচ্ছ? আসলে ব্যালেন্স ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি কোনো কিছু ভালোবাসি তাহলে সেটা অটোমেটিক্যালি আমাকে, মানে আমাকে জায়গা তৈরি করে দেবে, আমার একমত নিজেকে একমত কিছু এইটা নিয়ে। করতে হবে না। তো সেরকমই আর কি। তবে সবটা তো এতদিন পারিনি, বিভিন্ন রকম চাপ ছিল সেজন্য পারিনি, কিন্তু এখন একটু 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 করে সেই ভালোবাসাটাকে, একটু সুপ্ত ছিল সেটাকে একটু একটু করে জাগানোর চেষ্টা, এই আর কি। এই এইটুকুই বলার। ব্যাস, মানে এটাই আহ, আসল কথা। না হলে হ্যাঁ তুমি রবিবার দিন এভাবে, মানে আমরা হ্যাঁ, এখানে একটা দিন ছুটি বলো আমাদের, মানে একটা দিন একদম দুটো দিন ছুটি, তার মধ্যেও এই যে আমরা চলছে এই একদম জিনিসটা, এই চর্চা না হলে তুমিও সময় দিতে পারতে না, সেটা অবশ্যই। এবং অবশ্যই। খুবই ভালো লাগার একটা জায়গা।
দাদার প্রথম কবিতায় তুমি বললে দুর্গাপুজো, এবার আমি আর এর থেকে বেরোচ্ছি না, ঠিক আছে? এই নিয়ে কন্টিনিউ করছি, কারণ আমার হঠাৎ করে মাথায় এলো আগের দিনে, জানো তো, স্বাতীদির সাথে আমাদের দুর্গাপুজো নিয়ে অনেক কথা হয়েছে, হুম। দুর্গাপুজোর বিভিন্ন জিনিস আর কি জেনেছি, কিন্তু একটা মুখরোচক গল্প তোমার জন্য আমি বাঁচিয়ে রেখেছিলাম, ঠিক আছে? দুর্গাপুজোতে মানে আমার কাছে তো অবশ্যই ছোটবেলায় সবার কাছেই থাকে পুজোর প্রেম। এবার পুজোর প্রেম কিন্তু সবার কাছে অন্যরকম অন্যরকম হয়, ঠিক আছে? তো তোমার কাছে দাদা জানতে চাইবো, তোমার কাছে পুজোর প্রেম মানে কি? দুর্গাপুজোর প্রেম একটা স্পেশাল জায়গা তো নিতই, তো অবশ্যই। তুমি সেটা নিয়ে কি বলবে? আমি জানি তুই এই প্রশ্নটা আমাকে কেন করেছিস, তুই কোন দিকে নিয়ে যেতে চাইছিস আমি সেটা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি জেনারেলাইজ করে বলছি, বুঝলি তো। হুম হুম হুম। আহ পুজোর প্রেম মানে কি, এই পুজোর প্রেমটা যেটা আমাদের সময়, পুজো তো ষষ্ঠীর দিন শুরু হতো। হ্যাঁ হ্যাঁ। তো এখন যেরকম অনেক আগে থেকে শুরু হয়ে যায়, আমাদের সময় সেটা ছিল না। তো ষষ্ঠীর দিন শুরু হলো, প্রেমটা গড়াতে 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 দেখা গেল যে দশমীর দিন ঠাকুরেরও বিসর্জন, প্রেমেরও বিসর্জন। হ্যাঁ, সেই হ্যাঁ। ছেলেটি বা মেয়েটি আর হয়তো তাদের দেখাও হলো না, আর তারা হয়তো মানে তাদের প্রেমটাও আর বেঁচে রইলো না। তো এরকম হয়। তো পুজোর প্রেমটা যেটা হয়, পুজোর প্রেম না একটা আগামী দিনের প্রেমের যে সুখানুভূতি, হুম হুম। এই ছোট ছোট ঘটনাগুলো সেই প্রেমের বেদিটা তৈরি করে দিয়ে যায়। এইটা আমার মনে হয়েছে, এটুকু একদমই। আমি তোকে বলতে পারি। হ্যাঁ। আর তো পুজোর প্রেম তো যেটা হয়, ধর অষ্টমীর অঞ্জলি, একটু চোখ চাওয়া চাই, এইসব ব্যাপার তো হয়। আর যেটা হয় সেটা হচ্ছে যে একসঙ্গে অঞ্জলি দেব, আমি হ্যাঁ যাকে হ্যাঁ। একটু ভাবছি আলাদাভাবে, সে আসবে, তার জন্য একটা ওয়েট। দেখা গেল যে ফার্স্ট ব্যাচ অঞ্জলি হয়ে গেল, হ্যাঁ। সে এলো না। এরম হুম করতে করতে মানে অষ্টম ব্যাচ চলে গেল, হুম হুম। তখনও সে এলো না। তার বাড়ির সবাই অঞ্জলি দিয়ে চলে গেল, কিন্তু সে আর এলো না। যা। তো এরকম এবার ওয়েট হচ্ছে, তাহলে অষ্টমীর আরতি হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রিবেলা বা হুম। সন্ধেবেলায়, ধুনুচি নাচ হবে, এইবার এক্সপেকটেশন হচ্ছে তখন যদি আসে। এবার তখন আসতে গিয়ে দেখা গেল যে তখন এসছে, কিন্তু তার সঙ্গে এত পারিবারিক দলবল রয়েছে যে ওখানে আর ঢোকা যাচ্ছে না। তখন সুযোগটাই কি, হলো না। তখন কি করা, তখন হ্যাঁ বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে যেটা করা, সেটা হচ্ছে একটা একটু কাগজে লিখে তারপর সেই গোলাটা ছুঁড়ে মারা। হ্যাঁ হ্যাঁ। সেই গোলাটা গিয়ে তার সামনে পড়লো, পড়লো হুম ঠিকই, হুম হুম বা হুম। পড়লো না। হ্যাঁ তো এইবার সেই গোলাটা সে হয়তো তুলতেও পারলো না, অক্ষমতা একটা থাকে, কি করে হঠাৎ তুলবে, হ্যাঁ। অথবা সে দেখলোই না, এরকম যা। হতে পারে। তাই এইবারে যেটা হচ্ছে, যদি বৃষ্টি কাদা হয়ে থাকে তাহলে হুম তো ওটা অটোমেটিক গলে পচে গেছে, হুম হ্যাঁ, জলের মধ্যে পড়ে। আর না হলে কেউ যাওয়ার সময় হয়তো মারিয়ে দিয়ে চলে গেছে। হুম। এই করতে করতে দেখা গেল দশমী গড়িয়ে গেছে। যা। মানে শেষ শেষ, পুজোর প্রেম। একদম। বেশ বেশ। মানে দাদা তুমি বললে দশমী চলে এলো এরকম হুম। করতে করতে, তার মানে তুমি কি বলতে চাইছো যে পুজোর প্রেম কি দশমীতে শেষ হয়ে যায়, মানে তার কন্টিনিউশন থাকে না বলতে চাইছো? কন্টিনিউয়েশন থাকে কি থাকে না, হুম। আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা তোকে শোনাচ্ছি। আচ্ছা বেশ। দেখ এবার হ্যাঁ। তুই বুঝে নে যে সেটা থাকে কি থাকে না। আচ্ছা আচ্ছা। কবিতার নাম হচ্ছে তবু এসো। কোথাও কিছু পুড়ছে, তার গন্ধ পাই, পুরনো ভালোবাসা। কোথাও কিছু মুচড়ে ওঠে যন্ত্রণায়, পুরনো ভালোবাসা। কে যেন আজ দাঁড়িয়ে আছে কুয়োতলায়, আমার ভালোবাসা। শব্দ করে জানলা দরজা খুলে দিয়েছি, এখন তুমি এসো। আকাশটাকে ঘরের মধ্যে টেনে নিয়েছি, এখন তুমি এসো। যদিও ইতিমধ্যে নাম ভুলে গিয়েছি, তবুও তুমি এসো, তবুও তুমি এসো। বাহ, মানে দারুণ, এরপর আর কোনো কথা হয় না, মানে কথা আমি আর তোমাকে জিজ্ঞেস করলাম না যে কন্টিনিউয়েশন থাকে কিনা, মানে এবার আমি আর একটা প্রশ্নের লোভ ছাড়তে পারছি না। এত রোমান্টিক একজন মানুষ তুমি, মানে এটা আমি, এই প্রশ্নটা একদম যথার্থ হলো জিজ্ঞেস করা। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো যে তোমার জীবনের এরকম মানে বিশেষ মুহূর্ত অনেক আসে মানুষের, কিন্তু এরকম বিশেষ মুহূর্ত যেটা মানে খুব স্পেশাল, এরকম একটা মুহূর্তের কথা যদি তুমি বলো, মানে আমি এটার জন্য আগ্রহী, তোমার জীবনের বিশেষ মুহূর্ত। আচ্ছা, একেবারে বিশেষ মুহূর্ত যদি বলি, একদম প্রথমেই আমার যেটা মনে আসছে সেটা হলো যখন আমি প্রথম বাবা হলাম। আচ্ছা। নার্স এসে আমাকে, আমার বেবিকে, আমার কন্যা সন্তানকে আমার কোলে দিল, এই যে সুখানুভূতি,
এটা বোধহয় মানে আমি জানি না সব বাবারই হয়তো এরকম হয়, এটা একেবারে স্পেশাল মোমেন্ট আমার জীবনের, একদম স্পেশাল মোমেন্ট। আচ্ছা, মানে এখানে আমাকে আবার দাদা ঘুরিয়ে দিল মোড়টা, ঠিক আছে, এবং মানে আমি কনফিউজড হয়ে গেলাম যে আচ্ছা এইটা স্পেশাল মোমেন্ট ছিল। বাহ, অসাধারণ। এবার আমি আবার একটু দুর্গাপুজোতে ঢুকি, সেটা হচ্ছে তুমি এই কথাটা বললে তো এর সাথে আমি আমার বাবার মিল পেলাম, কারণ আমার বাবা এই কথাটা অলওয়েজ বলে, এই স্পেশাল মোমেন্ট আমার বাবার কাছেও এটা। তো আর একটা কথা বলো, আমি তখন শুনতাম বাবাদের কাছে যে তোমাদের সময় খুব রাত জেগে ফাংশন বা রাত জেগে তোমার নাটক দেখা, রাত জেগে পুজোর গান বা রাত জেগে ঠাকুর দেখা, এরকম অনেক চল ছিল। তো তোমার কিরকম অভিজ্ঞতা আছে বা কিরকম ছিল একটু যদি বলো। হ্যাঁ, ফাংশন দেখা দুর্গাপুজোর সময় অনেক জায়গায় ফাংশন হতো, সেটা ঠিক আছে, কিন্তু রাত জেগে ফাংশন দেখাটা দুর্গাপুজোর পরে, মানে পুজো পরবর্তী হ্যাঁ বিজয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয়া অনুষ্ঠানে সকালে। তখন দেখা যেত, হুম হুম অনেক বেশি হতো আর কি। হুম হুম হুম, সেটা তো একটা অনন্য অনুভূতি। হ্যাঁ আর রাত জেগে ঠাকুর দেখা, হ্যাঁ বা ধর এই যে রাত জেগে আমরা মানে প্রথম পারমিশন যে প্যান্ডেলে আমরা রাত জেগে রাত রাত জাগছি, হ্যাঁ এটা হ্যাঁ। একটা মানে অন্যরকম, মানে স্বাধীনতার স্বাদকে উপভোগ করা, ঠিক আছে। তো মানে মনে হয় যেন একটু বড় হলাম। আচ্ছা মানে হুম, তুমি। একটু বড় হলাম। চোখ রাঙানি হয়তো গার্জিয়ানদের থাকতো, এই হ্যাঁ। এদিকে যাবি না, এই হুম। ওটা কি করছিস, এই আছিস তো, মাঝে মাঝে হাঁক পেরে জিজ্ঞেস করে দেখে নিত যে ঠিক আছে কিনা প্যান্ডেলে। তো আচ্ছা, এরকম। আমাকে একটা কথা বলে, আমি একটু কাটছি, সেটা হচ্ছে যে তুমি এই কথাটা বললে, তো ছেলেদের বা মেয়েদের যা আর হোক, আমি বলছি যে এই যে ধরো স্বাবলম্বী হয়ে ওঠার যে শুরুটা, হুম। সেটা দুর্গাপুজো কি হেল্প করছে মানে হ্যাঁ, বলতে চাইছো দুর্গাপুজো বা। না ছেলেদেরকে স্মার্ট করে কি করে বলতো, হ্যাঁ ওই প্রথম সিগারেট খাওয়ার যে হ্যাঁ অনুভূতিটা, সেইটা আসে ছেলেদের। আর মেয়েদের আসে কি বলতো, যখন তারা অষ্টমীর অঞ্জলি দিতে যায়, ওই হ্যাঁ শাড়ি টাড়ি গুলো পরে না, ফুলে থাকে, ম্যানেজ করতে পারে না, হ্যাঁ হ্যাঁ হয়তো একটু হ্যাঁ, হোঁচট খেলো, এই সব ওটাই ব্যাপারগুলো আনন্দ। থাকে, এটাই একদম। আনন্দ। এটা হুম, কিন্তু তাদের আস্তে 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 মানে পাকা করতে থাকে, পাকা মানে আচ্ছা। পোক্ত করতে থাকে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেই স্বাদ পাওয়া, হ্যাঁ, তারপর সেটা ভুল কি ঠিক সেটা পরে বোঝা, পরে কিন্তু বোঝা। ওই স্বাধীনতার স্বাদটা ওই একদম, সময় একদম একদম। পাওয়া আর যায়। এই যে সারা রাত জেগে ঠাকুর দেখা, হুম হুম। আমি আমার নর্থ কলকাতায় থাকতাম, তো ওখান থেকে L9 বাসে চড়ে আমরা আসতাম। আচ্ছা। L9 বাসে একটা ট্রলি বাস ছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো একতলা, দেড়তলা, দোতলা। তো ও। আমরা দেড়তলায় ওই সবাই, একতলা দেড়তলা এই দুটো হ্যাঁ মিলিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ। আসতাম বন্ধুরা সবাই মিলে। এখানে এসে গোল পার্কের কাছে থেমে যেত বাসটা। আচ্ছা। তো যাই হোক, ওর প্রচুর ঠাকুর ঠাকুর দেখলাম, এই সেই হলো। হ্যাঁ। হয়ে এবার ভোরবেলায় যখন আবার ওই বাস ধরেই ফিরছি না, তখন সবাই ঘুমোচ্ছি, ঠিক আছে। আচ্ছা। এবার কন্ডাক্টর আসছে, দেখছে সবাই অচেতন হয়ে ঘুমোচ্ছে, কার কাছে ভাড়া চাইবে, এরকম ব্যাপার আর কি। খুব খুব আনন্দে কাটতো এই দিনগুলো বাহ, আর কি। মানে এই দিনগুলো এক তো তুমি যে একদম। বললে যে বাসের এই যে ওই একতলা বাসটাই দোতলা। তো এখন নেই, নেই, কাজে আমি এখনকার দেখিনি। ছেলেমেয়েরা হ্যাঁ, সেই আমরা এটাই অনুভূতিটা দেখিনি। পাবেই না, আমরা মানে পেয়েছি। দারুণ দারুণ মজার গল্প, আমি আর মানে লোভ সামলাতে সত্যিই পারছি না, আমার প্রচুর প্রশ্নের আর কি লিস্ট জমে যাচ্ছে। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, তোমাদের সময় মানে পুজোর গান নিয়ে যদি। পুজোর গান যদি বলিস জয়ী, তখন আমরা তো মানে গানের স্রোতে সাগরে ভাসছি, হুম কাকে ছেড়ে কাকে শুনবো, তখন হুম। শারদ অর্ঘ্য বেরোতো। হ্যাঁ, আচ্ছা। আর রেডিও তো একটা বিশেষ মানে বিশাল একদম ভূমিকা একদম। হুম হুম মানে হুম প্লে হুম করেছে তখন। হুম তো একের পর এক গান, হ্যাঁ, কাকে ছেড়ে কাকে শুনবো। আর আমাদের তখন তো মাইক বাজতো পাড়ায়, হুম যেই হুম হুম পুজোর প্যান্ডেল হুম। শুরু হয়ে গেল, মাইক বাজতে শুরু করে দিল, একের পর এক গান। এখনো মনে আছে R.D. আশার উম, গান। হুম। সেই সময় বোধহয় ওটা 1974-এর অ্যালবাম, আশা ভোসলের গান, R.D. আচ্ছা সুরে। আচ্ছা মহুয়ায় জমেছে আজ মৌ গো, আচ্ছা। ও মহুয়ায় জমেছে আজ মৌ গো, ও কোণে দেখা মেঘেতে ওই সোনা রং লেগেছে, ওই পালকিতে চলেছে কার বউ গো, মহুয়ায় জমেছে আজ মৌ গো। এই এবার মানে একটার পর একটা, একটার পর একটা। দারুণ, মানে আমাদের আমাদের এপিসোডও জমে গেছে মোটামুটি। আচ্ছা। এই গানের সাথে সাথে এপিসোডও জমে গেছে। দারুণ দারুণ ব্যাপার। আচ্ছা, আমাকে একটা কথা বললে তুমি, মানে আশা ভোসলের কথা বললে বলে আমার মনে পড়লো, আমি একটা গল্প শুনেছিলাম যে তুমি খুব কাছ থেকে আশাজিকে শুনেছো এবং অমিতাভ বচ্চনকে দেখেছো, আমি ওই গল্পটা শুনতে চাই, ওটা একবার একটু বলো। 2009 সালে বোধহয় সম্ভবত হুম হুম
আশা ভোসলের একটা প্রোগ্রাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আচ্ছা। সেইটায় একদম কাছ থেকে আশা ভোসলের মতো ওইরকম একজন মানে গায়িকাকে, বিশ্বসেরা গায়িকা, তাকে ওরকম কাছ থেকে দেখা আর গাইতে শোনা একটার পর একটা ওই সব হিন্দি বা বাংলা সব হিট গান, এটা দারুণ ব্যাপার। অনন্য অভিজ্ঞতা আমার, আমি কোনোদিন ভুলবো না। আর অমিতাভ বচ্চন, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ একটা ছবি করেছিলেন, এটা দা মনে হয় কিং লিয়ার কি এইরকম, লাস্ট আচ্ছা দ্য লাস্ট লিয়ার, আচ্ছা। এই সিনেমাটা করেছিলেন, ডিরেকশন পুরো হুম ইংরেজি ফিল্ম ছিল। হুম। তো সেটার একটা প্রিমিয়ার শো সম্ভবত কলকাতায় ওই সাউথ সিটিতে ছিল, আচ্ছা। সেটা একটা দেখতে গিয়েছিলাম, এবং সেখানে অমিতাভ বচ্চনকে ওই এক হাত মানে দূরত্ব, মানে তোর আমার যতটা হুম 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 ডিস্টেন্স, হুম। এতটা ডিস্টেন্সে ওই রকম একটা স্টলওয়ার্ট অভিনেতাকে সামনে থেকে দেখা, যাকে এত শুনে দেখে ছবিতে দেখে এসেছি, তাকে সামনে থেকে দেখছি, মানে নিজেকেই বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন মানে সেই অনুভূতিটাই হচ্ছিল, এরকম ব্যাপার আর স্বাভাবিক কি। সেটাই। একদম। আচ্ছা দাদা, তোমাদের তখন ওই বৈঠকি গান বা ওই নিয়ে যদি একটু কথা বলো, মানে ওই পুরোনো গান বা বিভিন্ন ধরনের, সেটা নিয়ে যদি একটু কিছু বলো খুব ভালো হয়। আহ, সেটা তো বৈঠকি গান রামকুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরাতনী, যাও যাও গিরি আনিতে গৌরী, হুম 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 এগুলো তো হুম ছিলই। হুম যেটা এই প্রজন্মের অনেকেই জানে না, হুম। একটু বিস্মৃত হয়ে গেছেন, আচ্ছা তার নাম মিন্টু দাশগুপ্ত। তার যে আচ্ছা প্যারোডি গান, বিভিন্ন হিন্দি এবং বাংলা গানকে উনি প্যারোডি গানে রূপান্তরিত করেছিলেন, করে আচ্ছা। গিয়েছিলেন। সেই গানের একটা কলি অন্তত আমি হ্যাঁ, তুমি একটুখানি একটু শোনাই। শোনাও, মানে আমি এটা প্যারোডি গান, প্রথমবার শুনলাম আর ওটা কি। বেরোতো তখন হচ্ছে আচ্ছা। কৌতুক গীতি নামে। ও হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু হিস্ট্রিটা হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ আসছি, গানটা শোন। হ্যাঁ। গুল সবই গুল, গুল সবই গুল, তোমার চিঠির পাতায় পাতায় যা লেখা সে গুল, গুল সবই গুল, তুমি বলেছিলেই সুযোগ পেলেই দেবে দেখা সে গুল, গুল সবই গুল, তোমার পথের পানে চেয়ে থাকি আমি, ভেবে কড়া শীতেও ঘেমে যাই আমি, তোমার পথের পানে চেয়ে থাকি আমি, ভেবে কড়া শীতেও ঘেমে যাই আমি, বলেছিলে আমায় ছাড়া লাগে একা সে ভুল, গুল সবই গুল, তুমি বলেছিলেই সুযোগ পেলেই দেবে দেখা সে গুল, গুল সবই গুল। দারুণ আরেকটু দারুণ আছে গানটা, দারুণ যাই হোক দারুণ। আমি এইটুকু শুনি। আমি এবার একটা কথা বলি, হুম। ঠিক আছে তোমার কাছে আরেকটা আমি। গান আছে এরকমই, ওই আচ্ছা। হয়তো তোমার জন্য, হয়তো তোমার জন্য করেছি কাজ জঘন্য, বাবা। হ্যাঁ, বাবার পকেট শূন্য আর তোমার ব্যাগ ভরাই, এরম করে একটা মানে একটার পর একটা, একটার দারুণ পর দারুণ। একটা। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমার গলায় আমি বোধহয় শুনেছিলাম তুমি মনোজ মিত্রর কণ্ঠস্বরে দু লাইন বলেছিলে, একবার একটু ওরকম কিছু শোনাতে পারবে? মানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমি একটু ওটা একটু শোনালে খুব ভালো লাগে। মনোজ মিত্র তো বাঞ্ছারামের বাগান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, ওখানে গলার মডিউলেশনটা উনি এমন ভাবে চেঞ্জ করেছিলেন, না, আমি মানে ওইটা দেখার জন্যই অনেকবার এই সিনেমাটা দেখেছি, এখনো দেখি। আচ্ছা। একটু শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে কর্তা বাবু, তা বললি কি করে হবে, একটু ঘি মালিশ করবেন না, চন্দন কাঠে পড়াবেন না, তা বললি কি করে হবে। একটা কথা ছিল, একটা যদি সার দিতেন, সার,
সার কোথায় পাবো? সার কি কাজে লাগবে? আরে বিশদ সরকার করবেন না। বাহ, মানে অনবদ্য অনবদ্য, মানে আমার আর কিছু বলার নেই, মানে দারুণ। কিন্তু আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? তো এবার আমাদের অনুষ্ঠান শেষের পালা দাদা। কিন্তু দাদার এই যে মানে আমার মনে হয় সবাই একমত থাকবে যে এত মজার এবং এত পজিটিভিটি দাদার আমি আগেই জানতাম, মানে আমি চেয়েছিলাম যে সবাই শুনুক। আর এবার অনুষ্ঠান শেষ করব দাদা তোমার কাছ থেকে একটা মজার কোনো, যদি দুর্গাপুজো রিলেটেডই কোনো কবিতা শোনাতে পারো মজার, তাহলে সেটা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। তাহলে আমি তোকে ভবানী প্রসাদ মজুমদারের একটা ভালো কবিতা আছে, হুম। দুর্গা আসেন কাঁদেন হাসেন। বা দারুণ কবিতা। হ্যাঁ, এটা একদম একটু একদম। শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি দুর্গা আসেন ঘোড়ায়, যদি দুর্গা আসেন ঘোড়ায়, শিব আর অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়, গংসাকে তো গড়ের মাঠে গিয়েই ঘুরি ওড়ায়। যদি দুর্গা আসেন ঘোড়ায়, যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়েই অসুর মাসল ফোলায়, নন্দী ভৃঙ্গি ক্লান্ত শিবের ভুঁড়িতে হাত বোলায়। যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন হেঁটে, যদি দুর্গা আসেন হেঁটে, লক্ষ্মী সুরো ঘুগনি কিনেই শাল পাতা খায় চেটে, গনসাকে তো খায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে। যদি দুর্গা আসেন হেঁটে, যদি দুর্গা আসেন বাসে, যদি দুর্গা আসেন বাসে, শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে, লক্ষ্মী শুরু বেড়ায় ঘুরেই ভিক্টোরিয়ার পাশে। যদি দুর্গা আসেন বাসে, যদি দুর্গা আসেন ট্রেনে, যদি দুর্গা আসেন ট্রেনে, নন্দী ভৃঙ্গি হন কুপকাত আঘাত পেয়ে ব্রেনে, গনসাকে তো কোমর বেঁধে তোলেন টেনেই ক্রেনে। যদি দুর্গা আসেন ট্রেনে, যদি দুর্গা আসেন ট্রামে, যদি দুর্গা আসেন ট্রামে, ট্রাফিক জ্যামে আটকে সবাই দর 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 ঘামে, শিব রেগে কয় চল আর নয় ফিরি কৈলাস ধামে। যদি দুর্গা আসেন ট্রামে। বাহ, দারুণ দারুণ দারুণ। এবার আমাদেরও বলতে হবে চলো ফিরি এবার আমরা আবার নিজেদের কাজে। কিন্তু তার আগে দাদা তোমাকে মানে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক ভালোবাসা যে এরকম একটা মজাদার অনুষ্ঠান তুমি আমাদেরকে দিলে, এবং আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে, সবাই এটা আমাদেরকে বলবে। আমিও খুব আহ, মানে আনন্দ করলাম, প্রাক পুজো আনন্দ আর কি। একদম একদম। দাদা তোমাকে মানে ভালোবাসার একটা মানে কি ছোট্ট আমাদের তরফ থেকে দাদার জন্য। দারুণ এবং দারুণ, একটা তোর মানে কাছ থেকে এটা পাওয়া, এটা আমার কাছে মানে খুব মূল্যবান। হ্যাঁ, আর তোমার জন্য একটা ছোট্ট উপহার। বাহ, মানে এটা হচ্ছে আমাদের সবকিছু শুরু বলেই আমরা একটা এই ছোট্ট আর কি টোকেন অফ লাভ। আর একটা দারুণ কথা, দারুণ। হ্যাঁ আর একটা কথা আমি সবাইকে মানে যারা আমাদের অনুষ্ঠানটা আজকে দেখলে সবাইকে বলতে চাই, এবং আগেও স্বাতীদির অনুষ্ঠান যারা দেখেছো, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকমও চাও যে ধরো কেউ মানে দাদা আবার মানে মজার কিছু নিয়ে আসুক বা আরো কিছু রিকোয়েস্ট থাকে, অবশ্যই সেটাও কমেন্টে জানিও, সেরকমও কিছু আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। এবং আজকে আমি আরেকবার বলে দিই, আমাদের আজকে আমার ক্যামেরার পিছনে যারা দুজন রয়েছে, আবার ডিরেকশনে এবং বাকি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টে অভি, এবং ক্যামেরায় রাজ। তো থ্যাংক ইউ সো মাচ ওদেরকেও। এবং আর একটা হচ্ছে যে দাদা তোমাকে তো অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে বলছি যে এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন সকালবেলা আমাদের একটি নতুন কাজ আসতে চলেছে আগমনীর উপরে। এটা আমার ওই মানে একটু অন্যরকম কাজ, পডকাস্ট নয়, তাই তো দাদা? তো সেই কাজটা আমরা মহালয়ার দিন সকালবেলা আসছে, সেটাও অবশ্যই সেটা দেখার জন্য চোখ রাখতে হবে মাইক উইথ জয়ীতে। ওখানেই নতুন কাজটা আসবে, এবং সেটার জন্য আমরা কিন্তু সবাই খুব উৎসাহী। তো সবাই জানালে খুব ভালো লাগবে। আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে আবার বলবো সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।